আসসালামু আলাইকুম সবাইকে। গোল এ প্লাস বাই মেডিলজি এই কোর্সের ফিজিক্সের আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই ক্লাসে আমরা কাজ শক্তি ক্ষমতার আদ্যপান্ত যা যা আছে সব শেষ করে দেবো, ঠিক আছে? ক্লাসের আউটলাইনটা একটু বুঝাই দিই। ফার্স্টে আমরা টপিকগুলো একটু দেখবো, টপিকের বেসিকগুলো শিখবো, ঠিক আছে? মানে এইটা চ্যাপ্টারে যে যে টপিক থেকে সিকিউ আসে, হুম, যেখান থেকে কোশ্চেন আসে সেই টপিকের আমরা হচ্ছে বেসিকটা শিখে নেব। ওখানেই আমরা মেইন ফোকাসটা দিব। তারপর আমরা কিছু এমসিকিউ সলভ করবো, তারপর সিকিউ সলভ করবো, তারপরে হচ্ছে আমি যে আমার আমার নিজের একাডেমিকের বই নিয়ে আসছি, দেখছো অবস্থা দেখছো? হ্যাঁ, যে কোনো সময় ব্লাস্ট হবে। তো এই বইটা আমরা পরে হচ্ছে দেখে দেখে হচ্ছে কোন টপিকটা অ্যাকচুয়ালি রিডিং দেওয়াটা ভালো। হ্যাঁ, আমরা জানি যে আসলে আমার নিজের ক্ষেত্রে হয়েছিল যে আমরা আসলে এইচএসসি পরীক্ষার সময় বইটা খুব একটা ভালো মতো পড়তে পারি না। ফিজিক্সে আমরা হচ্ছে থিওরি, তারপরে ম্যাথ সলভ করতে করতে আমাদের হচ্ছে বই রিডিং দেওয়া হয় না। তো আমি জাস্ট কয়েকটা টপিক বলে দিব এই চ্যাপ্টারে, যেগুলো তোমার রিডিংটা দিলে তোমার এমসিকিউ পারতে সুবিধা হবে, ঠিক আছে? কারণ শুধুমাত্র থিওরি অ্যান্ড ম্যাথ করে গেলে তোমার সিকিউ হয়তো হয়ে যাবে, মানে এখান থেকে আমরা যে টপিকটা মানে বেসিকটা শিখাই দিব, বাট বইয়ের কিছু রিডিং দিতে হবে, তো সেইগুলো আমি পরবর্তীতে শিখে দেবো। সো ক্লাসের ফার্স্ট টু লাস্ট পুরাটাই ইম্পর্টেন্ট। চলো করতে থাকি আমরা। তো আচ্ছা, নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে ফয়সাল মাহমুদ। আমি আপাতত ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, K82 ব্যাচ। আমি ঢাবিতেও প্লেস করছিলাম, এখন ওইটা আসলে আমাকে বলতে বলা হয়েছে, মানে বললে নাকি আমার ইনস্ট্রাক্টরশিপটা নাকি ভ্যালিড হয়। তো যাই হোক, দরকার নেই ওসব। শুরু করি আমরা। তো প্রথম টপিক কি? কৃতকাজ। মানে কাজ শক্তি ক্ষমতা শুরু হবে কাজ দিয়ে, তাই না? শক্তি তারপর ক্ষমতা, তো তিনটা তো মেইন টপিক আছে। তো কৃতকাজ মানে কাজটা কি অ্যাকচুয়ালি? কাজ হচ্ছে বল আর স্মরণের উপাংশের গুণফল, বল আর বলের দিকে স্মরণের গুণ মানে গুণফল, তাই না? এফ আর এস। এখন এর সাথে একটা কস থিটা গুণ হবে, কারণ আমরা তোর বাচ্চা নাই যে এফ এস লিখে রেখে দিব, তাই না? কারণটা কি? কারণ হচ্ছে এই দুটা ভেক্টরের ডট গুণফল এটা, মানে হচ্ছে এফ ভেক্টর ডট এস ভেক্টর, এফ ডট এস, এটা হচ্ছে কাজ। এটার আসলে তাৎপর্য আছে যে বল আমি যেদিকে দিচ্ছি, স্মরণটা যেদিকে ঘটতেছে সেটার উপাংশটা বলের দিকে নিতে হবে। স্মরণ তো যে কোনো দিকে ঘটতে পারে। আমি ধরো বল এদিকে দিলাম, স্মরণ এই দিকে ঘটলো, সামহাউ হলো এটা। সেক্ষেত্রে আমার বল দ্বারা কোনো কাজ হয়নি, ঠিক আছে? আমার বলটা ইউজলেস, কারণ এই যে কস 90 ডিগ্রি ভ্যালু জিরো, ঠিক আছে? আমরা আসলে সব দিক থেকে চিন্তা করতে পারি। তো কাজ আসলে দুই প্রকার। একটা হচ্ছে মানে সমান বল বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? আমরা আশা করি সব এগুলো জানি। তো এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, যখন এই বলটা ধ্রুবক। বলটা কি? ধ্রুবক। এটা আমি এখানে লিখে দিই। যখন এই বলটা ধ্রুবক। আরেকটা আছে কি? আরেকটা আছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? সেটা কেমন? আমরা পরিবর্তনশীল বলের সামেশন কেমনে করি? ইন্টিগ্রেশন এস ইনিশিয়াল থেকে এস ফাইনাল, তাই না? এস হচ্ছে আমার স্মরণের প্রথম আদি স্মরণ থেকে শেষ স্মরণ পর্যন্ত যোগ করব। কাকে যোগ করব? এফ ডট ডিএস কে। এটা হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন যারা পারো, ইন্টিগ্রেশন থেকে যদি পরিবর্তনশীল বল দ্বারা কোনো কৃতকাজ বের করতে দেয় তাহলে খুব খুশি হয়ে যাবা। কারণ এটা খুবই সহজ একটা ইন্টিগ্রেশন দিবে, কারণ এটা তো ম্যাথ না যে তোমাকে ইন্টিগ্রেশন দিয়ে পেঁচাবে। ইন্টিগ্রেশন দিয়ে পেঁচাবে না। তুমি জাস্ট এই সূত্রটা জানো কিনা এটা তারা দেখতে চায়, এন্ড খুবই সহজ একটা ইন্টিগ্রেশন দিয়ে দিবে, ঠিক আছে? যেমন কি 3x এর ইন্টিগ্রেশন দিয়ে দিবে, বা 4x স্কোয়ার ইন্টিগ্রেশন দিয়ে দিবে। হ্যাঁ, 4x স্কোয়ার প্লাস 3, এরকম সহজ সহজ ইন্টিগ্রেশন দিবে। তো আশা করা যায় এগুলো আসলে করানো লাগবে না, ঠিক আছে? আমাদের একটা টপিক শেষ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে আসলে সিকিউ এমসিকিউ বোথ আসে। তো স্প্রিং বল দ্বারা কৃত কাজ সবসময় নেগেটিভ, এটা আশা করি তোমরা জানো। কারণ স্প্রিং কে ধরো, এখানে একটা স্প্রিং লাগানো আছে, হ্যাঁ, এটা একটা স্প্রিং। একে যদি আমি এদিক থেকে ধাক্কা দিই বা এদিক থেকে সংকুচিত করার চেষ্টা করি, দ্যাট মিনস আমি যদি জিনিসটাকে এরকম বানাই ফেলি, তাহলে সে আসলে একটা এই বরাবর একটা প্রত্যয়নী বল প্রয়োগ করে না। সংকোচন করতে চাইলে তার বিরুদ্ধে বল প্রয়োগ করে। আবার এটাকে যদি টেনে লম্বা করতে চাই, তাহলে সে তারও বিরুদ্ধে বল প্রয়োগ করে। তাহলে স্প্রিং এর প্রয়োগকৃত বলটা সবসময় বিরুদ্ধে কাজ করে, বাট স্মরণ হচ্ছে তার অপোজিটে, তাই না? কারণ আমি যখন সংকোচন করতেছি স্মরণ হচ্ছে এই বরাবর, আর সে বল প্রয়োগ করছে এই বরাবর। তাহলে সবসময় বল আর স্মরণের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ আমার কাজটা সবসময় নেগেটিভ, তাই না? এফ এস কস থেটা, যেহেতু কস 180 ডিগ্রি মানে কি? নেগেটিভ, ঠিক আছে? -1। তো আমার এখানে সূত্র জানতে হবে যে এফ ইকুয়ালস টু কে এক্স। আগে একটা নেগেটিভ দিলা, নেগেটিভ কে এক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্প্রিং এর বল। এখন স্প্রিং দ্বারা কৃত কাজ,
এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আগে একটা নেগেটিভ। ঠিক আছে, এই সূত্রগুলো জানতে হবে, সূত্রের প্রমাণে আমি যাচ্ছি না, কারণ এই ক্লাসটা সূত্র প্রমাণের জন্য না, এটা ইন্টিগ্রেশন থেকে আসে। ওকে, তারপরে হচ্ছে যদি আমি একটা ইউনিভার্সাল সূত্র নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে অনেকটা এরকম হবে, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সূত্র। এখানে নেগেটিভ নাই, কেন বলতো? কারণ ইনিশিয়ালটাকে আমি আগে লিখছি, ফাইনালটাকে যদি আগে লিখতাম সেক্ষেত্রে এখানে নেগেটিভ আসতো। ওকে, যেমন ইনিশিয়ালটাকে যদি 0 ধরে ফেলি, তাহলে এক্স ফাইনালটা হচ্ছে আমার এক্স, হ্যাঁ এই সূত্রের এক্স, অ্যান্ড তখন কি হয়, হাফ কে নেগেটিভ এক্স স্কোয়ার। বুঝতে পারছি, যখন এক্স ইনিশিয়ালটা 0। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্প্রিং দ্বারা কৃত কাজের সূত্র মেইনলি পেয়ে গেলাম, যে নেগেটিভ হাফ কে এক্স স্কোয়ার। এখন এখানে কেটা কি? কে হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ স্প্রিং ধ্রুবক হচ্ছে প্রতি মিটার সংকোচন করতে যত বল প্রয়োগ করতে হয় আমার স্প্রিংটাকে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমি কি বললাম? প্রতি মিটার সংকোচন করতে যত বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ নিউটন পার মিটার। তাহলে স্প্রিং ধ্রুবকের আমরা একক পেয়ে গেছি, স্প্রিং দ্বারা কৃত কাজ শেষ। ঠিক আছে, এই চ্যাপ্টার সহজ না? সহজ লাগতেছে তো? বিভব শক্তি ও গতি শক্তি, এইখান থেকে সিকিউ মাস্ট, মানে এখান থেকে সিকিউ আসবেই। কাজ শক্তি ক্ষমতার হচ্ছে সিকিউ আসার জায়গায় হচ্ছে একটা, এইটা এখান থেকে সিকিউ বা এমসিকিউ 100%, মানে এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এখানে মাত্র 3টা স্টার কেমন দিচ্ছেন যায় না, স্টার মানে আসতেই থাকবে। এখান থেকে হয় সিকিউ না এমসিকিউ আসবে। আরেকটা সিকিউ কোথা থেকে আসবে? তোমার হচ্ছে ওই যে কুয়া চৌবাচ্চা থেকে পানি উত্তোলন, হ্যাঁ ওখান থেকে। তো ওখানে আমরা যাচ্ছি, সমস্যা নেই। তো আসলে এটা আমরা বুঝি। এখানে আমরা কিছু সূত্র শিখি আগে, এই সাইডে লিখে, আমাকে হয়তো দেখা যাচ্ছে না, বাট দরকার নেই। ইপি হচ্ছে এমজি এইচ, ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাই না? মানে বিভব শক্তি। আর গতি শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এই দুটো জিনিস আমরা জানি, এখানে কিছু শর্টকাট আছে, এই শর্টকাটটা আমি শিখাই দিচ্ছি, খুব ভালো মতো বুঝবা। ঠিক আছে, যেমন একটা উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয়, মানে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির কত গুণ, হ্যান ত্যান এই টাইপের ম্যাথ আসে। তো ওই শর্টকাট আমি শিখাই দিচ্ছি, একাডেমিকে অ্যাডমিশনের সব জায়গায় কাজে আসবে। অ্যান্ড এখান থেকে যদি তুমি শিখে যেতে পারো, মানে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো একটা জায়গায় আমার কথা তোমার মনে পড়বেই পড়বে। ঠিক আছে, তো চলো দেখাই। ধরো এরকম একটা উচ্চতা আছে, হ্যাঁ কি করলাম এটা, আচ্ছা যাই হোক, এরকম একটা উচ্চতা আছে, জিনিসটা বাঁকা হচ্ছে। ওকে, এটা এই বিন্দু, এটা ধরো বি, আর মাঝের একটা পয়েন্ট ধরো সি। ওকে, এই পুরাটা আমার হচ্ছে এইচ, আর ভূমি থেকে উচ্চতা হতে পারে, উপর পয়েন্ট থেকে উচ্চতা হতে পারে, যে কোনো একটা হচ্ছে আমার এক্স। এখন বলে দেওয়া হবে যে এ থেকে ছেড়ে দেওয়া হলো সি বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির সামথিং, মানে কোন একটা গুণ, হ্যাঁ তাহলে এখন এক্স বের করো বা এইচ বের করো, একটা দেওয়া থাকবে আরেকটা বের করতে হবে। তো তোমাকে এখন যেটা করতে হবে, দেখাই, আগে আমি জিনিসটা বুঝাই, তারপর আমি শর্টকাটে যাবো। মূল নিয়ম যেটা, মানে তুমি সিকিউতে করবা যেভাবে, সেটা হচ্ছে যে আমার বিভব শক্তি বের করতে হয় নিচ থেকে, তাই না? বিভব শক্তি বের করতে হয় নিচ থেকে, মানে এম জি এক্স। এই এম জি এক্স আগে তুমি বের করবা, তারপর হচ্ছে গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ, এন্ড গতিশক্তিটা উপর থেকে আসে, কারণ তাকে ছাড়াই উপর থেকে, তার বেগ অর্জন হচ্ছে উপর থেকে, তাহলে গতিশক্তি বের করবো কোথা থেকে? উপর থেকে। ওকে, আর বিভব শক্তি নিচ থেকে। বিভব শক্তি মানে তো ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটার হিসাব, তাই না? তাহলে হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ারের সূত্র আমরা জানি, ভি স্কোয়ারের সূত্র হচ্ছে ভি স্কোয়ার হচ্ছে ওই যে আমরা সূত্র পড়ছি না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন যেহেতু এটা উপর থেকে নিচে পড়তেছে, সেহেতু এটা প্লাস। আর ইউ স্কোয়ার যেহেতু আদিবেগ শূন্য, শূন্য দেওয়া থাকলে শূন্য, অন্য কিছু দেওয়া থাকলে অন্য কিছু শূন্য, তাহলে ভি স্কোয়ারের মান হচ্ছে 2gh গুণ 2gh। এখন সে কতটুকু নামছে বলো তো? এখানে এইচ বসানোটা কি ঠিক হয়েছে? এইচ বসানোটা ঠিক হয় নাই, কারণ সে নামছে তো এইটুকু, তাহলে সেটা আমার এইচ মাইনাস এক্স না, সেটা আমার এইচ মাইনাস এক্স। ঠিক আছে, সেটা হচ্ছে কি এইচ মাইনাস এক্স, এই জায়গায় মাইনাস এক্স।
জিনিসটা বোঝা গেছে তো? সে তো এইচ মাইনাস এক্স টুকু নামছে, আমরা তো গতিশক্তির সময় উপর থেকে কাউন্ট করি। তাহলে এইটা হচ্ছে আমার, এটা বের করব, তারপরে আমরা এটা বের করব, তারপরে হচ্ছে আমরা দেখব যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ না হয়েছে। এটা হচ্ছে আমার সিকিউ এর প্রসেস। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে 1 সেকেন্ডে করার শর্টকাট, ঠিক আছে? দেখো, আমরা যেহেতু ভূমি থেকে বিভব শক্তি ধরি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ভূমি থেকে বিভব শক্তি ধরি, তাহলে এক্স, উপর থেকে গতিশক্তি ধরি, উপর থেকে গতিশক্তি ধরি, তাহলে উপর থেকে ডিস্টেন্সটা কত? এইচ মাইনাস এক্স। ভূমি থেকে বিভব শক্তি এক্স, উপর থেকে গতিশক্তির জন্য আমরা এইচ মাইনাস এক্স ধরি। এইটাকে আমরা বিভব শক্তি কল্পনা করব, আর এইটাকে আমরা গতিশক্তি কল্পনা করব। যেখানে যেখানে এক্স হলো ভূমি হতে উচ্চতা, ঠিক আছে? এক্স যদি উপর থেকে উচ্চতা হইতো, তাহলে এক্স আমি ধরতাম গতিশক্তিকে, এইচ মাইনাস এক্স ধরতাম বিভব শক্তিকে। একটু চিন্তা করো, ভূমি থেকে উচ্চতাটাকেই ধরে নিব আমি বিভব শক্তি, উপর থেকে আসা ক্রস করার ডিস্টেন্সটাকেই ধরে নিব আমি বিভব শক্তি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যা বলবে তাই। ধরো বললো যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে এখানে একটা 2 দিয়ে দিব, দেন আমি হচ্ছে এক্স এর মান বসে এইচ বের করবো, অথবা এইচ এর মান বসে এক্স বের করবো। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? অ্যান্ড এটাকে বিভব শক্তি আমি তখনই ধরবো যখন ভূমি থেকে উচ্চতাটা এক্স। ওকে ওকে, এই জিনিসটা কিভাবে আসছে একটু বলি, জাস্ট এটা মনে রাখলেই হলো। এটা আসছে হচ্ছে এখানে এম জি এক্স হতো না বিভব শক্তিটা, আর গতিশক্তিটা এম জি ইন্টু এইচ মাইনাস এক্স আমরা বের করলাম কিছুক্ষণ আগে, তো এম জি কেটে দিয়ে এই জিনিসটা আসছে। তো আমরা এটাই মনে রাখবো যে বিভব শক্তি হলো এক্স, গতিশক্তি হলো এইচ মাইনাস এক্স, যখন এক্স ভূমি হতে উচ্চতা। ওকে, তারপরে এখানে আমরা 2 3 যা হিসাবে গুণটুন বলবে সেটা আমরা বসাই দিয়ে করে ফেলবো, ঠিক আছে? কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য এই জিনিসটা লাগে, কতে আসে, জ্ঞানমূলকে আসে যে কাজ শক্তি উপপাদ্যটি বিবৃত করো। তো এই জিনিসটা মুখস্থ করে ফেলবা। আর এটা আমি জাস্ট একটু বলি যে এটা আসলে কৃত কাজ আমার গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ হচ্ছে আমার গতিশক্তির পরিবর্তনের সমান, মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। গট ইট? এখান থেকে সিকিউও আসতে পারে, বাট এটা লেস ইম্পর্টেন্ট টপিক ফর সিকিউ। এমসিকিউতে এই জিনিসটা আসে সাধারণত। তোমাকে হচ্ছে গতিশক্তি দিয়ে দিবে দুইটা, অথবা দুইটা বেগ দিয়ে দিবে, ভর দিয়ে দিবে, তারপর বলবো যে কৃত কাজ কত। তাহলে কাজ হচ্ছে দুইটা গতিশক্তির পরিবর্তনের সমান। তো এটাই হচ্ছে আমার কাজ শক্তি উপপাদ্য। ওকে, এখন এখান থেকে আচ্ছা আমরা সিকিউ সলভের সময় দেখাবো, আপাতত এখানে থাকুক। ক্ষমতা। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে ডাব্লিউ বাই টি, মানে হচ্ছে এম জি এইচ বাই টি, ঠিক আছে না? এখন এই এমটাকে আবার মডিফাই করা যায়, এমটাকে আবার মডিফাই করা যায়। সেটা কেমনে? এম ইকুয়ালস টু রো ভি, যখন সেটা পানি কুয়া থেকে তোলার সময় এম ইকুয়ালস টু রো ভি হয়ে যাবে। আবার এই ভিটাকে মডিফাই করা যায়, যে সবসময় তো তোমার কুয়ার আয়তন দেওয়া থাকবে না, এরিয়া দেওয়া থাকতে পারে, উচ্চতা দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে এ এল। আবার ক্ষেত্রফল না দেওয়া থাকতে পারে, মানে তোমার ভূমির ক্ষেত্রফল না দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে পাই আর স্কোয়ার এল। আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে আমার এম। এই এমটা এখানে রিপ্লেস করে আমরা জি ভাগ টি করে আমরা কি পাবো? ক্ষমতা পাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ক্ষমতা। আচ্ছা, ক্ষমতার আরেকটা সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এফ ভি। পি ইকুয়ালস টু এফ ভি, এটা আসলে ডট গুণফল, ঠিক আছে? এটাকে ডট আকারে লিখলে জিনিসটা ভালো হয় আসলে, তো আমরা সেভাবে লিখি। ওকে, ওকে, পি হচ্ছে এফ আর ভি এর ডট গুণফল। এই জিনিসটা কিভাবে আসে কি জানা দরকার তোমাদের এখন? দরকার নেই, যদি জেনে থাকো তাহলে ভালো, এত কিছু আমি আসলে দেখাতে চাচ্ছি না। তো তাহলে দেখো, পি হচ্ছে এমজিএস বাই টি, এটাই আমাদের দরকার। আর কুয়া থেকে করতে গেলে এই সূত্রটা আমাদের জানতে হবে। এখন দেখো আমাদের কার্যক্ষমতা জিনিসটা একটু দেখাই দিই।
যে ইটা বা কার্যক্ষমতা কার্যক্ষমতা বা দক্ষতা, ঠিক আছে, মানে সে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি দিতে পারছে তোমাকে, মানে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, এটাকে শতকরা হিসাব করা হয় সাধারণত। তাহলে তুমি তাকে যত ক্ষমতা দিছো আর সে যত ক্ষমতা তোমাকে ব্যাক দিল, এটা হচ্ছে আমার কার্যক্ষমতা। এটা সবসময় মানে 70 to 80 বা এরকম নিচে হবে, কারণ কিছুটা অপচয় হয়ে যায় তাপ হিসেবে বা যা হিসেবে। তোমরা তো তাপগতিবিদ্যাতে আরো ডিটেলসে পড়ছো, তাই না? তো এখানে কিছুটা অপচয় হবেই। তো এটা হচ্ছে আমাদের কার্যক্ষমতার যেই সূত্র। এটাকে আবার মডিফাই করে লেখা যায় এভাবে, যে প্রদত্ত শক্তি আর আউটপুটে পাওয়া শক্তি, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তাহলে আমাদের ক্ষমতা টমতা গেল। এখানেকার আর কিছু কথা আছে যে আমাদের দেখো ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, এটা কিছুটা অপচয় হয়, কিছুটা কাজ করে। তাহলে সেই কাজ করাটা আমরা কার্যকর ক্ষমতা হিসেবে লিখতেছি। তাহলে অপচয় হওয়া ক্ষমতাটা কি? কার্যক্ষমতার ওই যে 100 থেকে বিয়োগ দিয়ে দিলে যেটা হয় আর কি। আমরা পরে আর একটু জানতে পারবো। কুয়া ও চৌবাচ্চা থেকে একটা জিনিস মাত্র জানাবো, পুরা সব কুয়া চৌবাচ্চা সব শেষ, ঠিক আছে? দেখো কুয়া, কুয়া মানে পানি শেষ হবে না। যতই পানি উত্তোলন করতে থাকি না কেন পানি শেষ হবে না, কারণ কুয়া হচ্ছে একটা আনলিমিটেড সোর্স। তাহলে এভাবে মনে রাখবা যে কুয়া হচ্ছে পানির আনলিমিটেড সোর্স। ওকে। চৌবাচ্চা, চৌবাচ্চা হচ্ছে লিমিটেড সোর্স, মানে চৌবাচ্চা থেকে পানি শেষ হয়ে যায়, পানির লিমিটেড সোর্স। ওকে, অর্থাৎ শেষ হয়। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট এখনই বলতেছি। তাহলে আমাদের এই টপিকটা সাবডিভাইডেড হলো। আসো কুয়ার ক্ষেত্রে। কুয়া ধরো এটা হচ্ছে একটা কুয়া যেটাতে আনলিমিটেড পানি আছে, আনলিমিটেড পানি আছে। তুমি যখনই তুলবা কুয়ার পানির লেভেল চেঞ্জ হবে না, কুয়ার পানির লেভেল চেঞ্জ হবে না। মানে ধরো এটা যদি পানির, এটা যদি এইচ উচ্চতা হয়, তাহলে সরি, এটা যদি পানির এইচ উচ্চতা হয়, তাহলে তুমি ধরো একটা পাম্প, হ্যাঁ এটা ধরো একটা পাম্প, এর কাজ হচ্ছে পানি তুলে বের করে আনা, পানি তুলে বের করে আনবে। তাহলে সে সবসময় এইচ উচ্চতা থেকেই পানি তুলবে, তাই না? কারণ পানি তো শেষ হচ্ছে না, পানির লেভেল চেঞ্জ হচ্ছে না, সে সবসময় এইচ উচ্চতা থেকেই পানি তুলবে। তাহলে এক্ষেত্রে আমার কৃত কাজ হয় এম জি এইচ। এম হচ্ছে উত্তোলনকৃত পানির ভর, আর এইচ যতটুকু উচ্চতাতে আমি পানি তুলতেছি, ঠিক আছে? এই সব সময় এখান থেকেই পানি তুলবে, কারণ পানির লেভেল তো চেঞ্জ হয় না, কুয়াতেও আনলিমিটেড সোর্স, ঠিক আছে? তাহলে কথা বুঝতে হবে। চৌবাচ্চা পানির আনলিমিটেড সোর্স না, চৌবাচ্চা হচ্ছে একটা বড় পাত্রের মতো। তাহলে সেটা হচ্ছে একটা এরকম, ঠিক আছে? ধরো এখানকার এরকম এই পরিমাণে পানিটা পূর্ণ, অথবা এটা পুরোটাও পূর্ণ হতে পারে, বা আমি দেখালাম এইটুকু পূর্ণ। এখানে আমার এইচ বের করাটা একটু বুদ্ধির ব্যাপার। দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ ড্যাশ। ড্যাশ কেন? কারণ এইখানে আমি একই লেভেল থেকে পানি উত্তোলন করছি না। আমি যখন এখান থেকে উত্তোলন করছি তখন পানির লেভেলটা কমে যাচ্ছে, তারপরে আমি এখান থেকে উত্তোলন করছি, তারপরে এখান থেকে উত্তোলন করতেছি, তারপর এখান থেকে উত্তোলন করতেছি। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমার পানির লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমার আস্তে আস্তে বেশি বেশি ক্ষমতা প্রয়োগ করতে হবে না, যেহেতু বেশি গভীর থেকে আমাকে পানি উত্তোলন করতে হচ্ছে। কুয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ওরকম ছিল না। কুয়ার ক্ষেত্রে প্রতিবার একই লেভেল থেকে উত্তোলন করতেছিলাম, সো এইচ আমার কনস্ট্যান্ট ছিল। এইটা কিন্তু এইচটার কনস্ট্যান্ট না, এই জন্য এখানে এইচ বার হয়ে গেল। এখানে কি হলো, এখানে যখন এখান থেকে তুলতেছি এইটুকু এইচ, আবার নিচ থেকে তুলবো, কারণ পানি তো এখানে লিমিটেড। কথা ক্লিয়ার? ওকে। তাহলে এখানে এইচটা কিভাবে বের করব? খুবই সহজ হিসাব। এত যে পরিবর্তন হচ্ছে এটা খুবই সহজ হিসাব। আদি বিন্দুর সরণ, শেষ বিন্দুর সরণ, মানে প্রথম বিন্দুটার সরণ, যেখান থেকে আমি পানি তোলা স্টার্ট করছি, এখান থেকে আমি পানি তোলা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে এইটার একটা সরণ হবে, এবং এইখান থেকে পানি তুলবো এটার একটা সরণ হবে। মানে ধরো এইটুকু যদি এক্স হয়, ঠিক আছে, এইটুকু যদি এক্স হয়, এন্ড এই পুরোটা যদি এইচ হয়, পুরোটা যদি এইচ হয়, তাহলে আমি প্রথমে শুরু করছি এক্স থেকে, শেষ করলাম এইচ ডিস্টেন্সে। কথাটা কি বুঝতে পারছো? আমি শুরু করছি এক্স পয়েন্ট থেকে পানি উত্তোলন করা, তাহলে এমজি এক্স হইতো আমার ক্ষমতা, কাজ।
এবং শেষ করছি এইচ পয়েন্ট থেকে মানে উত্তোলন করে, মানে আমার এমজি এইচ হবে। তাহলে আমার এখন উচ্চতাটা কত হবে? কমন সেন্স না, গড়। তাহলে এমজি কি হবে? এইচ প্লাস এক্স বাই 2। জিনিসটা বোঝা গেছে? যেহেতু আমি সবসময় এক্স থেকেও তুলতে পারছি না, কুয়া হলে আমি সবসময় এক্স থেকে তুলতে পারতাম, আবার সবসময় তো এইচ থেকেও তুলিনি, কারণ আমি তো প্রথমে একটু কম ক্ষমতা ইউজ করে উপর থেকে তুলে ফেলছি। তাহলে আমি এক্সও ধরতে পারবো না, এইচও ধরতে পারবো না, দুটার গড় ধরে নিব, দুটার গড় ধরে নিব। তাহলে এই হলো আমাদের কুয়া চৌবাচ্চা টপিক শেষ। এই জিনিসটা একটু দেখো, একটু চিন্তা করো, দেখবা যে এখান থেকে আর কোনো সিকিউ তোমার কোনোদিন আটকাবে না। এখান থেকে সিকিউ কিন্তু কমন, ঠিক আছে? সো এই টপিকটাতে জোর দিতে হবে। ওকে, লেটস গো। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব, তারপরে কিছু সিকিউ সলভ করব, বইটা দেখব, ক্লাস শেষ। ওকে, দেখো কি বলে। বস্তুর উপর এত বল প্রয়োগ করলো, 7 সেকেন্ড পর বেগ হয়েছে। তাহলে দেখো বল আর বেগ দেওয়া আছে, বল আর বেগের ডট গুণফল হচ্ছে আমার কি? ক্ষমতা। ওকে, তাহলে কি আমরা জানি? পি হচ্ছে এফ ভেক্টর ডট ভি ভেক্টর। তাহলে বল দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ডট গুণফল কি পারো না? দেখো 3 5 15, যেহেতু এমসিকিউ আমি এত লিখতেছি না। 3 5 15, তারপর 3 দুগুণে 6, নেগেটিভ 6, 2 আর এইদিকে হচ্ছে 1 প্লাস কে ক্যাপ যেহেতু দেওয়া, তাহলে 1, তাহলে মাইনাস 2। তাহলে কত? 15 থেকে 6 বাদ দিলে 9, থেকে 2 বাদ দিলে 7। এটা তো আমরা হচ্ছে পরের স্লাইডে উত্তরগুলো আছে, ঠিক আছে? যাতে তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে। ভরবেগ ও গতিশক্তির সম্পর্কযুক্ত সমীকরণ, এটা আসলে তোমাদেরকে জানতে হয়, বুঝছো? এটা আসলে জানতে হয়। এটা হচ্ছে E=p²/2m, এটা মুখস্থ রাখতে হবে। অনেক এমসিকিউ পারবা এখান থেকে, E=p²/2m। এখন এটা কিভাবে আসে, এটা কি তুমি দেখতে চাও? E=12m তাই না? দেখো তো, হাফ, এখানে আমি একটা m গুণ দিলাম, m²v², তাহলে নিচে একটা m দিয়ে ভাগ হয়ে যাবে, 1/2m × m²v²। m²v² হচ্ছে p², আর নিচে আসলো কি? 2m। এটা হচ্ছে ইকে। এই সূত্রটা মুখস্থ রাখবা, অনেক জিনিস শর্টকাটে পারবা, ঠিক আছে? ওকে, কোন যন্ত্রের কার্যকর শক্তি দেওয়া আছে এরকম এরকম। দেখো তো, এই যে আমরা কিছুক্ষণ আগে অপচয় বলতেছিলাম না, কার্যকর শক্তি দেওয়া, প্রদত্ত শক্তি দেওয়া আছে, মানে প্রদত্ত শক্তি দেওয়া আছে ই ড্যাশ ইকুয়ালস টু ই প্লাস H1। অপচয় হয়েছে, অপচয়ের কার্যকর শক্তি মিলিতভাবে তোমার কি? প্রদত্ত শক্তি না? তাহলে দেখো তো কি বলে, যখন ই কার্যকর শক্তি প্রদত্ত শক্তির সমান, তখন কার্যক্ষমতা ইটা 100%। এটা তো সত্য, কোনো অপচয় হয় নাই। যখন অপচয়টা 0, তখনও কার্যক্ষমতা, কার্যদক্ষতা 100%। এটা সত্য। আচ্ছা, কার্যদক্ষতা হবে মনে হয়, আমি ওখানে কার্যক্ষমতা লিখছি, তো ওই জিনিসটা একটু চেঞ্জ করে দিয়ে আসি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার দেখো, যখন প্রদত্ত শক্তি কমপ্লিটলি অপচয় হয়ে যাচ্ছে, মানে প্রদত্ত শক্তি আর অপচয় সেম, মানে আমার কোনো কার্যকর শক্তি নাই, তাহলে কি কার্যদক্ষতা আছে? কোনো নাই, তাহলে এটাও সত্য। যখন প্রদত্ত শক্তি আর কার্যকর আর অপচয় সমান, ও সরি কি করলাম আমি, যখন প্রদত্ত শক্তি আর অপচয় সমান হয়ে গেছে, মানে কার্যকর ক্ষমতাই নাই, তাহলে কার্যদক্ষতা আমার 0%। আচ্ছা, এটা তো সঠিক, মাথা একটা আওড়া গেছে। আচ্ছা যাই হোক, আর এখানে কি বলতেছে? প্রদত্ত শক্তি যখন অপচয়ের সমান, মানে একই জিনিস, তখন কার্যকর দক্ষতা 100%। এটা তো ভুল, তাই না? এটা তো ভুল, কারণ প্রদত্ত শক্তি যদি অপচয় পুরোটাই হয়ে যায়, তাহলে আমি কি কার্যদক্ষতা কিছু পেলাম? 0% পাবো। তাহলে আমার চাইছিল আসলে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক আর সঠিক নয়, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? এগুলা খেয়াল করতে হবে। ওকে, আবর্তনশীল বস্তুর ক্ষেত্রে কৃতকাজ শূন্য হবে না। বস্তু সমবৃত্ত পথে গতিশীল হলে অবশ্যই শূন্য হবে। কারণ দেখো তো, যখন এই বরাবর একটা জিনিস ঘুরতেছে, আমরা জানি সবসময় বল প্রয়োগ হয় তার কেন্দ্র বরাবর, তাই না? বা কেন্দ্র বিমুখী, যেটাই বলো, মানে এই বরাবর সে যেতে চাচ্ছে, এটা তার সরণ, আর এই বরাবর তার বেগ, মানে এবার বল প্রয়োগ হচ্ছে, আর এই বরাবর কি? সরণ ভেক্টর।
তাহলে দুটার মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না? স্পর্শক বরাবর যেহেতু স্পর্শক আর ব্যাসার্ধ কি 90 ডিগ্রিতে থাকে, তো এই ক্ষেত্রে আসলে কাজ হয় না, এক্ষেত্রে কাজ হয় না। ঠিক আছে, সমত্বরণে গতিশীল হলে, সমত্বরণে গতিশীল হলে তো কৃত কাজ অবশ্যই থাকবে, এটা তো ভুল কথা। কেন্দ্রমুখী বল প্রযুক্ত হলে মানে তো একই জিনিস হলো, তাহলে 1 আর 3 আমরা পাবো আর কি। ঠিক আছে, সমত্বরণে গতিশীল হলে এটা তো কাজ হবে, কাজ হবে। ঠিক আছে, সঠিক উত্তরই নাই মানে কি 1 আর 3, 1 আর 3 তো আছে। বস্তু সমবৃত্ত পথে গতিশীল হলে, সমবৃত্ত পথে মানে কি? সমবৃত্ত পথে, এটা টাইপিং মিস্টেক হয়েছে নাকি এখানে? সমত্বরণে গতিশীল হলে কৃতকাজ শূন্য হবে না। ও, শূন্য হবে না, আমি তো না হ্যাঁতে আমি নিজেই ঘুরে ফেলছি। শূন্য হবে না মানে কাজ হবে আর কি, তো একমাত্র কাজ হবে এইখানে, তো আমার উত্তর হতো আসলে 2, তো ওই 2 আসলে এখানে অপশনে নাই, এজন্য আর কি। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ঠিক আছে। বলসনের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বাধিক হবে? 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রি হচ্ছে কি, cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, এন্ড এটাই হচ্ছে cos এর ম্যাক্সিমাম ভ্যালু। এটাই কি cos এর ম্যাক্সিমাম ভ্যালু। cos এর রেঞ্জ কি, -1 থেকে 1, তাই না? ওকে, বলসনের মধ্যবর্তী, আচ্ছা আচ্ছা, এখানে তো অ্যান্সার দেওয়া জাস্ট। এই কোশ্চেনটা খুবই মারাত্মক একটা কোশ্চেন, মানে এতবার আসে। দেখো, গতিশক্তি 300% বাড়ালে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? জিনিসটা একটু দেখাই। ই কে পি স্কয়ার বাই 2m। দেখো তো, গতিশক্তি আর ভরবেগের কথা বলছে, মানে ভর সেম আছে, তাহলে ভরকে আমি নাই করে দেব, ই কে সমানুপাতিক পি স্কয়ার। ঠিক আছে, যেহেতু 2m একটা ধ্রুবক, ভর চেঞ্জ হয় নাই, তাহলে আমি সমানুপাতিক আকারে লিখতে পারতেছি। ঠিক আছে, গতিশক্তিকে 300% বাড়ানো হচ্ছে, মানে 4 গুণ করা হচ্ছে। এই জিনিসগুলো কি তোমরা এখন গুলাই ফেলো? হ্যাঁ, 300% বাড়ানো ইকুয়ালস টু 400% করা। 300% বাড়ানো, আগে ছিল 100%, এখন 300% বাড়ালাম, তাহলে হলো কত? 400%। 400% করা মানে কি 4 গুণ করা, এটা মানে কি 3 গুণ বৃদ্ধি করা, তাই না? তাহলে এটা কি কত শতাংশ বাড়বে, মানে আমি যত শতাংশ পাবো সেখান থেকে 100% বিয়োগ দিয়ে দিতে হবে, কারণ ছিল তো 100%, বৃদ্ধিটা কত, 100% থেকে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, 100%টা বিয়োগ দিতে হবে। ওকে, দেখো আমরা বের করি। তাহলে ই কে 400% করা হয়েছে, মানে 4 গুণ করা হয়েছে, তাই তো? তো এইটা যদি 4 গুণ করা হয়, এটা যদি 4 গুণ করা হয়, তাহলে পি কে দ্বিগুণ করতে হবে না, কারণ বর্গ যেহেতু, তাহলে পি কে দ্বিগুণ করতে হবে। এখন পি দ্বিগুণ করতে হবে ইকুয়ালস টু, দ্বিগুণ হওয়া মানে কি 200% হওয়া। আশা করি এগুলা বুঝতে অসুবিধা হচ্ছে না। 200% করা ইকুয়ালস টু 100% বৃদ্ধি করা, কারণ 200% করা মানে আগে তো 100% ছিলই, তাহলে আর 100% বৃদ্ধি করা। আমরা 100% উত্তর হিসেবে পাচ্ছি। ক্ষমতার এসআই একক, ক্ষমতার এসআই একক, এসআই একক mgh/t, কারেক্ট। fp এটাও কারেক্ট, w/t এটাও কারেক্ট, তাহলে তিনটাই হবে। এসআই একক বলতে কি বোঝাচ্ছে আসলে জানি না। নিচের কোনটি 1 জুল কাজের সমতুল্য? আচ্ছা, 1 জুল কাজ 10⁷ আর্গ, এটা কারেক্ট। এটা আসলে মিস্টেক, কারণ কি 1 জুল, এক যে কি লিখলাম এটা আমি, 1 জুল ইকুয়ালস টু কি বলতো, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻19 জুল। ইলেকট্রন ভোল্টটা ছোট একক, এই জন্য দেখো 10⁻19 জুল। ঠিক আছে, নিউটন মিটার, 1 জুলই হচ্ছে 1 নিউটন মিটার। ওকে, 1 ডাইন মিটার, দেখো তো 1 নিউটন, 1 জুল হচ্ছে 10⁵ ডাইন মিটার।
কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা কোনটাকে কারেক্ট হিসেবে পাচ্ছি? এটা, বাকি প্রত্যেকটাই কারেক্ট না। ওকে, কোন গতিশীল বস্তুর গতিশক্তি দেওয়া আছে, লেখচিত্রটি কেমন হয় বলো তো? ই কে সমানুপাতিক পি স্কয়ার। দেখছো এই ই কে সমানুপাতিক, ই কে সমান পি স্কয়ার বাই 2m থেকে কতগুলো কোশ্চেন আসতেছে, আসতেই থাকবে। এটা হচ্ছে পরাবৃত্ত আসে, এগুলা আশা করি জানতে হবে, এগুলো আশা করি জানতে হবে। আয়তাকার পরাবৃত্ত কিন্তু পরাবৃত্ত না। ওকে, মানে এটা ভিন্ন জিনিস। এক ব্যক্তি 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে সমতল পথে 10 মিটার অতিক্রম করলে অভিকর্ষ বলে তার। আচ্ছা দেখো, সমতল পথে সে যাচ্ছে, তাই না? অর্থাৎ সে যাচ্ছে এইভাবে, এটা হচ্ছে তার এস। অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ, নট ওই মানুষটার দ্বারা কৃত কাজ। ওই মানুষটার দ্বারা কৃত কাজ হলে এফ ও হতে ওইদিকে, এস ও হতে ওইদিকে। বাট বলতেছে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ। তো অভিকর্ষ বল তো ভাই কাজ করে এই বরাবর, ডাব্লিউ বা কি এফ, যেটাই বলো, এফ ই লিখি, এফ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, এফ এস কজ 90 ডিগ্রি। আশা করি বুঝছো অভিকর্ষ বল দ্বারা কাজ কথা হবে। ক্ষমতার মাত্রা এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটা আচ্ছা বের করে দেখাই, যেহেতু একটা জিনিস বের করে দেখাই তাহলে সবগুলো তোমরা বের করতে পারবা। ঠিক আছে, এই যে পি হচ্ছে কি বলতো, এফ ভিও লিখতে পারো, এম জি এইচ বাই টিও লিখতে পারো। আমি সহজ হলো এফ ভি লিখি, কারণ এফ এরটা আমি জানি এম এল টি ইনভার্স 2, আর ভি আমি জানি এল টি ইনভার্স 1। দেখো তো কি হচ্ছে, এম এল স্কয়ার টি ইনভার্স 3। কোনটা? এম এল স্কয়ার টি ইনভার্স 3। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো তো সুতাতে ঝুলানো আছে, এখানে আসলে ম্যাথ নাই, ম্যাথ আমরা সিকিউতে যে করতে পারি, বা এটার জিনিসপত্র আমরা শিখাই দিব, সমস্যা নাই। হ্যাঁ, এটা আমি নিয়ে আসছি, পরবর্তীতে করব ম্যাথটা। তো এখানে আপাতত এমসিকিউ যে সহজ জিনিসটা আছে সেটা জাস্ট বলি, যে এ বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ না, এটা তো পর্যাবৃত্ত গতির পড়া। এ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ। আচ্ছা, এই বিন্দুতে ত্বরণ শূন্য না, গতিশক্তি যেহেতু সর্বোচ্চ ত্বরণ থাকবে। সি বিন্দুতে, মানে ত্বরণ তো সবসময়ই থাকে, আসলে ত্বরণ সবসময় থাকবে। সি বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, মানে ত্বরণ সবসময় থাকে, মানে তোমার ত্বরণ হচ্ছে যখন সরণ শূন্য তখন ত্বরণ শূন্য। ঠিক আছে, সি বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, হ্যাঁ এটা সত্য। বি বিন্দুতে শুধুমাত্র গতিশক্তি না, বি বিন্দুতে সবই আছে। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, এটাই হচ্ছে আমার সঠিক। ওকে, আর এ বিন্দুতে ত্বরণ শূন্য, এ বিন্দুতে বেগ আছে। ত্বরণ কি? ওমেগা স্কয়ার এক্স। না, ত্বরণ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আবার, এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম না যে পরাবৃত্ত। তো পরাবৃত্তটা জিনিসটা কেমন হয়? ই কে সমানুপাতিক পি স্কয়ার, অর্থাৎ এখানে যদি ই কে বসাই, এখানে যদি পি বসাই, তাহলে জিনিসটা এরকম হয়। ঠিক আছে, সমানুপাতিক পি স্কয়ার, মানে যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ারের যেই, এগুলা কইরো ভাই, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এই যে সরণের বর্গের সমানুপাতিক হবে, তো 2 যেটা সেটা অপশনই নেই। আর কি হচ্ছে, 4 কেজি ও 9 কেজি রৈখিক ভরবেগের অনুপাত। দেখো সেম জিনিস, ই কে সমানুপাতিক পি স্কয়ার বাই 2m। দেখো তো ভর যেহেতু ভর আলাদা বলছে, সো ভরকে আমরা রাখবো এখানে। গতিশক্তি একই, মানে গতিশক্তিকে আমরা নাই করে দেবো। তাহলে পি স্কয়ার সমানুপাতিক এম, এই 2m কে ওইদিকে নিয়ে গেলাম, আর 2 ও ধ্রুবক, ই কেও ধ্রুবক, কারণ গতিশক্তি একই বলছে। তাহলে পি স্কয়ার সমানুপাতিক এম। তুমি কি পড়ার প্রসেসটা বুঝতে পারছো করার? ঠিক আছে, তাহলে পি স্কয়ার সমানুপাতিক এম। এখন কি বলে, 4 কেজি 9 কেজি ভর, এম, এইটার অনুপাত দেওয়া আছে 4:9। তাহলে এটার অনুপাত কত হবে? এটা তো স্কোয়ার আকারে, তাহলে এটার বর্গমূল 2:3। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
গতিশক্তি প্রাথমিক গতিশক্তির দ্বিগুণ হলে শেষ ভরবেগ আদি ভরবেগের কত গুণ হবে? করে ফেলো, একই সূত্র। এটাও করো, পরে আমরা সিকিউতে এগুলো করবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখাই একটু। এখান থেকে এইভাবে একটা স্কেল এইভাবে পড়ে গেল। তাহলে দেখো জিনিসটা ছিল এমনে, যখন তার উচ্চতা 1 মিটার, কারণ এটা একটা মিটার স্কেল, তাহলে তার ভর কেন্দ্র ছিল এই জায়গাতে 0.5 মিটারে। এখন সে এমনে শুয়ে গেল, এভাবে শুয়ে গেল। এখন তার পুরুত্ব দেওয়া আছে কত? 1 সেন্টিমিটার পুরুত্ব, মানে হচ্ছে 0.01 মিটার। তাহলে তার ভার কেন্দ্র আছে কোথায়? 0.005 মিটার। আচ্ছা আচ্ছা, যেহেতু সেন্টিমিটারে চাচ্ছে আমি সব সেন্টিমিটারে লিখি। তাহলে এটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে আমার 0.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। আর 0.5 মিটার মানে হচ্ছে কত? 50 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার ভার কেন্দ্রের পরিবর্তন হলো কত? 50 মাইনাস 0.5 ইকুয়ালস টু 49.5 সেন্টিমিটার। ঠিক আছে, কৃত কাজ কত হবে? mg ইন্টু ভার কেন্দ্রের সরণ, mgh। করে ফেলো। সুতা বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে, বৃত্তাকার পথে ঘোরালে আমরা কিছুক্ষণ আগে জিনিসটা করছি, যেরকম বৃত্তাকার পথে যদি ঘোরানো হয় আসলে উপবৃত্ত হয়ে গেল, তোমরা আবার গুলায় ফেলবে। জিনিসটা যদি বৃত্তাকার পথে এভাবে ঘোরানো হয় তাহলে এই যে এইভাবে হচ্ছে সরণটা যায়, আর এই বরাবর হচ্ছে আমার বল আসে, মাঝখানে একটা 90 ডিগ্রি কোণ থাকে। cos 90 ডিগ্রি মান হচ্ছে কি? 0। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এই কোশ্চেনটাতে আসি। কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের, মানে একই জিনিস আসলে। দেখো ই ইকুয়ালস টু, মানে কি হয়েছে বুঝছো, মানে হাফিজ ভাই এসে আমার এর আগের বোর্ডটাতে হামলা দিছে আর কি, মানে আমি যেটাতে নিচ্ছিলাম সেটাতে সে লাইভ করা শুরু করে দিছে, এই জন্য আমাকে এটাতে শিফট লাগছে। আচ্ছা যাই হোক, এখন দেখো তো নির্দিষ্ট ভর মানে এটা আমাদের ধ্রুবক না, তাহলে এই সমানুপাতিক পি স্কোয়ার, এই সমানুপাতিক পি স্কোয়ার। তোমরা সাউন্ডে হয়তো একটু ডিফারেন্স বুঝতে পারবা, বাট আমার মতে এই সাউন্ডটাই বেটার লাগবে। ঠিক আছে, ইকে সমানুপাতিক পি স্কোয়ার, তাহলে কি গতিশক্তির ভরবেগের বর্গের সমানুপাতিক, তাই না? জিনিসটা এরকম একটা সম্পর্ক, রাইট? আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধ্রুবক। ওকে ওকে, ঠিক আছে, এটা পারবা। আচ্ছা দেখো তো, 50 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 50 কেজি ভরের একটা ব্যক্তি, মানে এই আসলে আমার কি 100 কেজি, খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আনত, খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আনত। ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝতে পারতে হবে, খাড়ার দেয়ালের সাথে 60 ডিগ্রি। ওকে ওকে, 4 মিটার দীর্ঘ মই, এটা তো মই, তাহলে আমার এইচ ইকুয়ালস টু কত হচ্ছে? 4 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে তো হাফ, তাহলে 2। এখন এম জি এইচ, তাহলে কাজের পরিমাণ এম জি এইচ 100 কেজি গুণ 9.8 গুণ 2 মানে কত? ঠিক আছে ঠিক আছে, বল সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের শর্ত। ধনাত্মক কাজ মানে 0 যদি হয় তাহলে সর্বোচ্চ হবে 0 থেকে 90 আগ পর্যন্ত, 90তে যত শূন্য হয়ে যায়, সো 0 থেকে শুরু করে 90 আগ পর্যন্ত এটা হবে। কারণ দেখো তো, মানে আমার যদি এফ ডট এস, তাই তো, এখন এই থেটাটা মধ্যবর্তী কোণটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সর্বোচ্চ কাজ, তাহলে সর্বোচ্চ কাজ এটা 90 ডিগ্রি হলে শূন্য কাজ, অর্থাৎ থেটাকে অবশ্যই আমার 90 ডিগ্রির চেয়ে কম হতে হবে, অ্যান্ড 0-র সমান বা তার চেয়ে কি বেশি হতে হবে। ঠিক আছে, ওকে, বারবার ওইদিকে চলে যাচ্ছে। স্প্রিং ধ্রুবকের একক এটা আমরা তো বের করলাম যে এফ ইকুয়ালস টু কে এক্স, এফ মানে নিউটন, তাহলে কে এর একক আমি বের করতে চাচ্ছি, আর এটা মিটার।
তাহলে কে এর একক হবে কি নিউটন পার মিটার, এটা আমি সংজ্ঞা দিয়ে বুঝাইছিলাম তাই না? আচ্ছা, সঞ্চিত বিভব শক্তি, স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি আর মানে কৃত কাজটা একই, বুঝছো? মানে কৃত কাজটা হচ্ছে আমার কি মাইনাস হাফ কে এক্স স্কোয়ার না, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। বিভব শক্তি হচ্ছে এটাই, জাস্ট পজিটিভ ভ্যালুটা, কারণ আমি তার উপর জোর করে যে কাজটা করলাম সেটাই তো তার মধ্যে পটেনশিয়াল হিসেবে জমা থাকলো কোনো একটা কাজ করে দেওয়ার, তাই না? বিভব শক্তি মানে কি, এটা ওর মধ্যে বিভব আকারে জমা থাকলো বা পটেনশিয়াল আকারে জমা থাকতেছে, ঠিক আছে? তাহলে ইউ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেটা দেওয়া আছে সেটাই। এখন আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আসলে অ্যাড করছি, এটা একটু রিডিং দিও, ঠিক আছে? রেফারেন্সগুলো দেখে আসলে অ্যাড করছি। এই যে শুরুতেই আসছে কাজ শক্তি উপপাদ্য বিবৃত করো, ক্ষেত্র সমাকলন ব্যবহার কাজের সংজ্ঞা দাও, ঠিক আছে? এগুলো একটু রিডিং দিও, তাহলেই হবে। এখানে আমরা সময় নষ্ট করবো না। স্প্রিং থ্রো কাকে বলে? আচ্ছা, কিছু অনুধাবনমূলক কোশ্চেন আছে, এগুলোও দেখো। বল সরণ ভেক্টর রাশি হলো স্কেলার রাশি কেন? আমরা পারি, কারণ ডট গুণ করতেছি। শূন্য কাজ ব্যাখ্যা করো, শূন্য কাজ কয়েকটা উদাহরণ দিয়ে দিও, তাহলেই হবে, ঠিক আছে? যে বলের দ্বারা কোনো কাজ হচ্ছে না আসলে। বল সরণ শূন্য না হলেও তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজ শূন্য হতে পারে। হ্যাঁ, শূন্য হতে পারে, ঠিক আছে। কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 76% বলতে কী বুঝো? যে তাকে প্রদত্ত যতটুকু ক্ষমতা দেওয়া হয় তার 76% সে আসলে কাজ করতে পারে, আর বাকি অংশটা 24% অপচয় হয়ে যায়। মহাকর্ষ বল সংরক্ষণশীল বল, এটা ব্যাখ্যা করতে হবে। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল, এই দুটো জিনিস তোমাদেরকে বুঝতে হবে। কয়েকটা সিকিউ সলভ করবো, তারপর বই দেখবো, আমাদের এই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? মোটামুটি 1 ঘন্টার একটু বেশি কমের মধ্যে আমরা চ্যাপ্টারটা কভার করতে পারতেছি, এটা খুব ভালো একটা বিষয়। একটি কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 600 কেজি পানি 40 মিটার পথ উচ্চতায়, 40 মিটার পথ, আচ্ছা যাই হোক, 40 মিটার উচ্চতায় ওঠানো হয়। পাম্পটির দক্ষতা খুবই সহজ, দেখো তো, এখানে করি আমরা, ঠিক আছে? প্রতি মিনিটে দিয়ে রাখছে। পাম্প করতে কৃত কাজ চাইছে, আচ্ছা আচ্ছা, শুধুমাত্র কৃত কাজ, আচ্ছা কৃত কাজ, ঠিক আছে। এটা হয়তো ঘতে, তাহলে এটাও তো আমরা লাগবে না, প্রতি মিনিটে এটাও তো আমার লাগবে না, মনে হয় ঘতে ছিল এটা, তো আমরা গ আপাতত করি। কৃত কাজ মানে কি বলো তো? mgh। দেখো, কুয়া মানে কি আনলিমিটেড সোর্স, মানে সবসময় একই লেভেল থেকে তুলতে থাকবো। একই লেভেল থেকে যদি তুলতে থাকি তাহলে আমার এইচ এর তো আর এইচ ড্যাশ হতে হবে না, সবসময় তো এইচ আমার সেম। ওকে, তো এখানে এম কি 600 কেজি পানি বলেই দিছে, 9.8, এইচ কোথায় 40 মিটার উঠানো হচ্ছে, তো এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। পরের স্লাইডে অ্যান্সারও দেওয়া আছে, সো যদি মানে, কারণ সবগুলো করে দিতে পারবো না, তো এই জন্য কিছু কিছু অ্যান্সার দিয়ে রাখছি, ওগুলো তোমরা নিজেরা করে ফেলো। কোনো একটা বস্তুর উপর এরকম বল প্রয়োগ করলে বিন্দুটা সরে যায়, আচ্ছা কৃত কাজ বের করতে হবে। ভেক্টর দেওয়া থাকলে খুব খুশি হয়ে যাবে, কারণ ভেক্টর যদি অন্যান্য চ্যাপ্টারে আসে তাহলে খুবই সহজ জিনিসপাতি আসবে। তো দেখো, বস্তুটা এই বিন্দু থেকে ওই বিন্দুতে গেল, তাহলে তুমি সরণ ভেক্টর পাবা না? সরণ ভেক্টর পাবা, তাহলে সরণ ভেক্টর বের করবো। দেখো ঘতে আসছে, মানে 4 মার্কের জন্য এত সুন্দর একটা সহজ কোশ্চেন, তো এরকম আসলে কি খুশি হওয়া ছাড়া কি উপায় আছে? সরণ ভেক্টর বের করো, 4 - 1 3i ক্যাপ, 5 - -1 তাহলে 6 j ক্যাপ, -3 - 2 -5 k ক্যাপ, এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। আর এফ ভেক্টর তো দিয়েই দিছে, 5i ক্যাপ 2j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, ঠিক আছে? এখন এফ ডট এস, এটা আমার ডাব্লিউ না, 3 × 5 = 15, 6 × 2 = 12 মাইনাস 15, 15 15 কাটা 12 জুল, 12 জুল হচ্ছে আমার কৃত কাজ, ঠিক আছে? ও চাইছিল কি বলের পক্ষে কিনা, বলের পক্ষে মানে কি, ধনাত্মক কাজ হলে বলের পক্ষে হয়েছে, ঋণাত্মক কাজ হলে বলের বিপক্ষে হয়েছে, কমন সেন্স, তাহলে কি বলের পক্ষে হয়েছে। ওকে, দেখো তো কি বলে। 50 গ্রাম ভরের একটি বলকে 10 মিটার উচ্চতা প্রথম ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো এবং দ্বিতীয় ক্ষেত্রে 15 মিটার/সেকেন্ড বেগে খানার নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। করে দেবো না খুব বেশি, জাস্ট হচ্ছে একটু বলে দিই, হিন্টটা দিয়ে দিই। প্রথম ক্ষেত্রে বলটি মাটিতে আঘাত করে 5 মিটার উচ্চতায়, দ্বিতীয় ফেজে 8 মিটার উচ্চতায় উঠে যায়, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে কত ভর বেগে ভূমিতে আঘাত করে, ভর বেগে চাইছে, তাহলে তুমি আগে বেগটা বের করো। বেগ কিভাবে বের করবা? খুবই সিম্পল হিসাব, v² = u² + 2gh। তুমি দেখো তো, এইচ জানো, ইউ জানো 0, ইউ জানো, তাহলে তুমি ভি পেলা, এখন এমজি করে দিবা, এই যে এমও দেওয়া আছে, তাহলে এমভি করে দিলেই, ঠিক আছে? এখান থেকে তুমি ভি বের করবা, তারপরে তুমি হচ্ছে জিনিসটাকে এমভি করে দিলেই
উত্তর আমি পেয়ে গেলাম। এখন ঘ দেখো তো কী করব, ভূমিতে আঘাত করার সময় অধিক শক্তি হারাবে, অধিক শক্তি হারাবে, তাহলে কি আমার শক্তির পার্থক্য বের করতে হবে। এটা একটু বড় কোশ্চেন, কীভাবে করব দেখো তো। প্রথম ক্ষেত্রে তার বিভব শক্তি আমি বের করতে পারবো, দ্বিতীয় ক্ষেত্রেও আমি বিভব শক্তির সাথে একটা গতিশক্তি অ্যাড হবে, mgh প্লাস হাফ mv স্কোয়ার, এটা হচ্ছে তার প্রথম আদি শক্তি। এখন শেষ শক্তি কি, শেষ শক্তি হচ্ছে এই যে 5 মিটার উচ্চতায় গেছে, যে 5 মিটার উচ্চতায় গেছে না, তাহলে এইটা হচ্ছে তার শেষ বিভব শক্তি। আর এই যে এটা 8 মিটার উচ্চতায় গেছে, এটা হচ্ছে তার শেষ বিভব শক্তি। তাহলে একটার ক্ষেত্রে 10 মিটার mgh থেকে বিয়োগফল, আরেকটা 10 মিটার প্লাস 15 মিটার পার সেকেন্ডের যে শক্তি, সেটা থেকে 8 মিটারের বিভব শক্তি বিয়োগফল। দেখো দেখো কিছুক্ষণ দেখো, জিনিসটা বুঝতে পারছো, স্লাইড দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই যে দেখো আঘাতের আগে শক্তি mgh, ঠিক আছে, পরের শক্তি mgh। আগে ছিল 10 মিটারে, আগে এখন আছে 5 মিটারে, তাহলে আমি কত শক্তি হারালো এটা আমি পেয়ে গেলাম। ওকে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আগের শক্তি ছিল কি mgh প্লাস একটা যে বেগ ছিল তার এটা, আর ভাগ আগের পরে 8 মিটার উচ্চতায় তার বিভব শক্তিটা কতটুকু হারালো এটা বিয়োগ করলেই পেয়ে গেলাম। ঠিক আছে, এ বিন্দুতে ববের বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিসপাতি শিখতে পারবো। ওই যে আমরা এমসিকিউ জিনিসটা দেইনি যেহেতু, তো দেখো তো 30 গ্রাম ভর, 30 গ্রাম ভর, ওসি হচ্ছে 1 মিটার, ওসি 1 মিটার মানে কি ও এও 1 মিটার, মানে ওই সুতাটাই তো 1 মিটার। এ এম হচ্ছে 30 সেন্টিমিটার, বি এন হচ্ছে 20, এ এম মানে এইটুকু 30, এইটুকু হচ্ছে 20, যখন যেটা লাগে সেটা আর কি। এ বিন্দুতে মানে এ এমটা লাগবে। দেখো এটা 30 দেওয়া আছে, এটা 1 দেওয়া আছে, তাহলে তুমি ও এম কি পাবা না, ও এম তো পাবা। পিথাগোরাসকে ডাক দিলে সে তোমাকে ও এম এর ভ্যালুটা জানাই দিবে। তো ও এমটা তুমি পাইলা, ও এম যদি পাও তাহলে তুমি এমসি পাবা না, এমসি পাবা তো, কারণ তুমি ওসি জানো 1, 1 থেকে ও এম বাদ দিলে তুমি হচ্ছে এটা পেলা, তারপর তুমি এমসি পেলা। এখন এমসি মানেই তো আমার এইচ, তারপর কৃত কাজ হচ্ছে mgh = w। ওকে, বি বিন্দুতে গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা, মানে বি বিন্দুর গতিশক্তি বের করতে হবে, সি বিন্দুর গতিশক্তি বের করতে হবে। সি বিন্দুর গতিশক্তি হচ্ছে এ বিন্দুর বিভব শক্তি যা সেটাই, তো এ বিন্দুর বিভব শক্তি আমি পেয়ে গেছি, তাহলে এ বিন্দুর বিভব শক্তি = সি বিন্দুর গতিশক্তি। আমি একটা পার্ট আমার ডান। বি বিন্দুর গতিশক্তি আমাকে বের করতে হবে, তাহলে বি বিন্দুর গতিশক্তি কীভাবে বের করব, চিন্তা করো। বি বিন্দুর বিভব শক্তি বের করতে পারি আমি, কারণ এখানকার 20 দেওয়া আছে, আবার এইটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে 1, কারণ সুতার দৈর্ঘ্য ও বি হচ্ছে 1, 20 দেওয়া, মানে আমি ও এন পাবো, আমি ও এন পাবো, সেখান থেকে এন সি পাবো, আর এন সি মানেই হচ্ছে আমার এই বি এর ক্ষেত্রে এইচ, যেটা আমি এইচ বি আকারে লিখি, আর এখানে এইচ এ আকারে লিখি, ঠিক আছে। এইচ বি আমি পেলাম, সেখান থেকে আমি এম জি এইচ বি পাবো, অ্যান্ড এই বিভব শক্তিটা মোট শক্তি থেকে আমি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমি তো গতিশক্তি পাচ্ছি, অ্যান্ড মোট শক্তি হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি যেটা সেটা। তাহলে বি বিন্দুর গতিশক্তি কত হবে, mgh a মাইনাস mgh b, ঠিক আছে। জিনিসগুলো পারবা, সমস্যা নেই। এই যে কুয়া থেকে পাম্পের প্রতি সাহায্যে 600 কেজি উঠানো হচ্ছে, পাম্পের দক্ষতা ও আছে এর আগের কোশ্চেন যেটা, তাই না? এই কোশ্চেন আমি আসলে করতে চাচ্ছি না, এটা তোমরা নিজেরা ট্রাই করো। ওকে, জাস্ট একটু বলে দিই যে দক্ষতা 70%, মানে সে যতটুকু আমি আসলে কাজ পেলাম সেটা আসলে আমার প্রদত্ত ক্ষমতা 70%, মানে যতটুকু কাজ পেলাম সেটাকে 0.7 দিয়ে ভাগ দিলে যে বড় একটা সংখ্যা পাবো সেটা হচ্ছে আমার এর প্রদত্ত ক্ষমতা, ঠিক আছে। কইরো, এটা হচ্ছে আমাদের বড় কোশ্চেন, অ্যান্ড এটার পরে আমাদের ধারণা যে অ্যাকচুয়ালি আমার পড়াটা শেষ, ঠিক আছে। এই সিকিউটা করে আমরা বয়ে যাব, তারপরে আমরা বিদায় নিব। পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস হচ্ছে 1.5 মিটার। তো এখানে এই জিনিসপাতিগুলো একটু লিখতে থাকি। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ডি। 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, তাহলে এটা হচ্ছে টি, মানে 25 গুণ 60, ঠিক আছে। 25 গুণ 60, ক্যালকুলেটরটা আমি নিয়ে আসিনি, আচ্ছা ওইটা মনে হয়
হাফিজ ভাইয়ের ঘরের থেকে গেছে। আচ্ছা সমস্যা নেই। 25 গুণ 60 1500 সেকেন্ড পানি শূন্য করতে পারে। 1/3 পানির উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, পরবর্তীতে এত কার্যকর ক্ষমতার একটি, আচ্ছা ঠিক আছে। প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা কত? কার্যকর ক্ষমতা কত? কার্যকর ক্ষমতা মানে হচ্ছে ইটা, তাই তো? না না সরি, ইটা না। কার্যকর ক্ষমতা মানে হচ্ছে সে যতটুকু কাজ করেছে সেটাই অ্যাকচুয়ালি। সো ডাব্লিউ ইকুয়ালস টু mgh/t। এটা কিন্তু ক্ষমতা। হ্যাঁ, আচ্ছা ডাব্লিউ লিখলাম কেন? ক্ষমতা পি 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 mgh/t। ওকে, এম কোথায়? এম কোথায়? এম হচ্ছে রোভি জি। আর এই যে এইচ সম্পূর্ণ পানি শূন্য যেহেতু বলছে, তাহলে পুরাটাই মানে 10 পুরাটাই এইচ ভাগ টি। দেখো তো, রো তুমি জানো, ভি এখন বের করতে হবে। ভি কিভাবে বের করবা? এটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল, মানে এইচ, যেটা পুরা জিনিসটার উচ্চতা, তাই না? ইকুয়ালস টু পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। এই ভিটা তুমি এইখানে এসে বসাই দিবা, তাহলে আমি পি পেয়ে যাবো, কারণ সবগুলো ভ্যালু ওখানে আছে। ঠিক আছে, ওকে। উদ্দীপকের কোয়াটির প্রথম 1/3 এবং তৃতীয় 1/3 যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক না ভিন্ন হবে। চিন্তা করো তো, ওই যে ভার কেন্দ্র, প্রথম 1/3 কুয়াটা কিন্তু পানি দ্বারা পূর্ণ ছিল। এখন দেখো, কুয়া কিন্তু আনলিমিটেড সোর্স। স্টিল এখানে যেহেতু বলছে প্রথম 1/3, দ্বিতীয় 1/3, মানে এটাকে আসলে লিমিটেড সোর্স হিসেবে কল্পনা করছে। ঠিক আছে, মাঝে মধ্যে মানে আনলিমিটেড সোর্সকেও তোমার হচ্ছে কোশ্চিন বুঝে নিতে হবে যে এটা আসলে লিমিটেড আকারে বলতেছে, যে কুয়াটা আসলে চৌবাচ্চা হিসেবে কল্পনা করতেছে। আচ্ছা যাই হোক, প্রথম 1/3 মানে ধরো এইটুকু, তাহলে এটা হচ্ছে আমার 10/3, তাই তো? যেহেতু পুরাটা যেহেতু 10, সো ওইটা 10/3। 10/3 আমাকে পূরণ করতে হবে, মানে খালি করে ফেলতে হবে। তাহলে এইখান থেকে উঠবে অ্যান্ড এইখান থেকে উঠবে, এই দুটার গড় সরণ হবে আমার এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম হবে যে 10/3 একটা প্লাস 10 একটা ডিভাইডেড বাই 2। তো কত হবে দেখো তো, 3 যদি হয় তাহলে ওটা হয়ে যাবে 30, তাই না? 3 দিয়ে গুণ দিলে ওটা হবে 30, তাহলে 40/3 ভাগ 20/3। এই ক্ষেত্রে একটা হবে, তারপরে আবার আরেক ক্ষেত্রে আরেকটা দিয়ে তারপর দেখবা যে সময় আসলে সেম হচ্ছে কিনা। এখানে উত্তর দেওয়া আছে, সব তোমরা সেটা দেখো। আপাতত আমাদের সিকিউ এমসিকিউ এগুলো সব শেষ। ঠিক আছে, তোমাকে আমি কিছু খুচরা জিনিসপাতি আসলে শিখাই দেব। আচ্ছা চলো তোমাকে কিছু খুচরা জিনিসপাতি শিখাই। ইটের স্তূপ গড়তে কৃতকাজ। জানলে ভালো, না জানলে লিখে ফেলো। ইটের স্তূপ গড়তে কৃতকাজ। ঠিক আছে, ইটের স্তূপ গড়তে কৃতকাজ, সেটা সিম্পলি আমি সূত্রটা লিখে দেবো, জাস্ট mgd n ইন্টু n-1/2। এখানে n হচ্ছে ইটের সংখ্যা, এই কয়েকটা জাস্ট জিনিস জেনে যাও, এমসিকিউ কাজে আসতে পারে। ডি হচ্ছে ইটের পুরুত্ব, ইট বলতে পারে, পাথর বলতে পারে, ব্লক বলতে পারে, যা ইচ্ছে তাই বলতে পারে। আর এটা হচ্ছে ইটের ভর। ইটের স্তূপ মানে কোশ্চেন কেমন আসবে, যে ধরো 10টা ইট ফ্ল্যাটে ভাবে রাখা আছে, সেই 10টা ইটের স্তূপ গড়তে কৃতকাজ কত। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে করে ফেললাম। ঠিক আছে, গেল আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা উল্লম্ব অবস্থা থেকে সাহিত্য অবস্থা, এটা তো আমরা করছি তাই না? তো ওটার একটা শর্টকাট আছে, উল্লম্ব হতে সাহিত্য और उल्टा और वाइस वर्सा।
ঠিক আছে, সেটা হচ্ছে এরকম ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এইচ। তো এইচটাকে আমরা রিপ্লেস করতেছি এভাবে, বর্তমান উল্লম্ব উচ্চতা, মানে মাটি হতে ঠিক এই বরাবর যে উচ্চতাটা, এটাকে ভাগ 2 দিতে হবে। কারণ কি হয়েছে, ভার কেন্দ্র নিব না, মানে ভার কেন্দ্রটা তো মাঝখানে, মাইনাস পূর্বের উল্লম্ব উচ্চতা ভাগ কি 2। এটা হচ্ছে আমাদের সাহিত্য থেকে উঠাইতে অথবা উঠানো থেকে সাহিত্য করতে কৃতকাজ গেল। আমাদের হচ্ছে আর কয়েকটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো এইরকম একটা সারফেস আছে, এখানে তোমার একটা চেন এইভাবে আছে, হ্যাঁ। এখন চেনের এইটুকু অংশকে তুলতে কত কৃতকাজ আছে? হ্যাঁ, চেইনের বাকি অংশ তুলতে কৃতকাজ। এটা কোথায় লিখব? চেইনের বাকি অংশ তুলতে কৃতকাজ। ওকে, ধরে নিলাম এই পুরা চেনটা হচ্ছে আমার এল, যতটুকু ঝুলতেছে সেটা হচ্ছে আমার 1/n অংশ। 1/n অংশ মানে L/n, তাই না? L/n চেইনের ভর m। তোমাকে কোশ্চেনে ভ্যালু দেওয়া থাকবে, তুমি সেভাবে করবা যে 2/3 অংশ ঝুলতেছে, 2/3 ঝুলতেছে, তাই না? এখন ঝুলন্ত অংশ টেনে তুলতে কৃতকাজ কত হবে? W ইকুয়ালস টু, এটা তোমরা চাইলে আসলে করতে পারো, এটা যদি পুরাটা m ঝুলতেছে 1/n, তাহলে তুলতে হবে আমার কত? m/n পরিমাণ g। এখন h তো h কতটুকু? এইটুকু যেহেতু L/n না, তাহলে ভার কেন্দ্র সরণ নিতে হবে। ভার কেন্দ্র সরণ এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এই পুরাটা ঝুলতেছে হচ্ছে আমার L/n, ভার কেন্দ্র তো তার অর্ধেকে, তাহলে L/2n। তাহলে কি আসতেছে? mgl ভাগ 2n²। এই সূত্রটা মুখস্থ রাখবো, ঠিক আছে? চেনের ঝুলন্ত অংশ তুলতে কৃতকাজ, ঠিক আছে? ওকে, আমরা আর হচ্ছে মাত্র 2টা জিনিস দেখবো, ঠিক আছে? ওকে, বব তুলতে কৃতকাজ জিনিসটা ধরো অনেকটা এরকম। এখানে ধরো একটা জিনিস চলতেছে, এটাকে এইভাবে ধরো টেনে তোলা হলো। এই পুরোটা হচ্ছে আমার এল, ওকে, এই পুরোটা হচ্ছে এইচ, এখান থেকে এটা দেওয়া থাকবে এক্স। তাহলে এইটা হচ্ছে আমার এল কস থেটা, যখন এটা হচ্ছে আমার থেটা। তো আমাকে জিনিসটা বুঝতে পারছো? এটা এল, এটা হচ্ছে এল কস থেটা। এল কস থেটার আরেকটা ভ্যালু কি হবে? √L² - x²। পিথাগোরাসকে ডাক দিলে সেটা বলছে। তাহলে বব তুলতে কৃতকাজটা কত, বা এর বিভব শক্তিটা হয় mgh। এখন এইচ তুমি বের করবা কিভাবে? এই এইচ কিভাবে বের করবা বলো? L - L cos θ, রাইট? এই পুরোটা তো L ছিল, সেখান থেকে L cos θ বিয়োগ দিতে হবে। তাহলে mg × L - L cos θ। ওকে, মানে হচ্ছে mg L × 1 - cos θ। একটু ত্রিকোণমিতিকে ডাক দাও, তাহলে mgl মানে হচ্ছে 2 sin² θ/2, ঠিক আছে? তাহলে 2 mgl, এটাকে আমরা একটু গুছাই লিখি। 2 mgl, যেহেতু আমরা সূত্রগুলোকে একত্র করতেছি আর কি। 2 mgl sin² θ/2, ঠিক আছে? আরেকটা লেখা যেত, এই যে L cos θ-কে আমরা ওই জিনিস হিসেবে রিপ্লেস করে দেবো, mg ইন্টু বলো L² - x²। আচ্ছা সরি, L cos θ-কে রিপ্লেস করছি, তো L মাইনাস হবে আসলে। তো এটা আসলে আমরা একটু সরাই দিই,
এল মাইনাস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সূত্রগুলা একত্র করতে পারছি। লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ও মাই গড, এগুলো কিছু খুচরা টপিক, বুঝছো? এগুলো কিছু খুচরা টপিক যেগুলো আসলে ইম্পর্টেন্টও না, আবার চলেও আসে মাঝে মধ্যে। হাতুড়ি পেরেক, হাতুড়ি পেরেকে কৃতকাজ, ঠিক আছে? যখন এইটা হচ্ছে আমার দেয়াল, এইটা হচ্ছে আমার হাতুড়ি, হ্যাঁ, ধরাম ধরাম করে এভাবে মারবো, এভাবে আমার হাতুড়িটা যাবে। আর এখানে ধরো এই যে পেরেকটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার পেরেকটা, এখানে সে ধাক্কাটা দিবে। এক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, কারণ এই তো যেভাবে যেই বেগে সে সুইং করতেছে সেটা হাফ এম ভি স্কোয়ার, এম হচ্ছে হাতুড়ির বেগ, হাতুড়ির ভর, ইকুয়ালস টু কী বলো তো, এফ এক্স। এই এক্স হচ্ছে যতটুকু সে ঢুকে গেল, এটা হচ্ছে আমার এক্স। এফ হচ্ছে এই দেয়ালের বাধা দানকারী বল, দেয়ালের বাধা দানকারী বল লিখে দিই, তাহলে তোমাদের হয়তো স্লাইডটা পড়তে সুবিধা হবে। ঠিক আছে, এক্স হচ্ছে পেরেকের সরণ, এটা হাতুড়ির বেগ। হাতুড়ির বেগ, এটা হচ্ছে কি পেরেকের সরণ। যখন তলটা এইরকম আছে, অ্যান্ড এইটা হচ্ছে তোমার তোমার হাতুড়ি আর কি, ঠিক আছে, এইভাবে আমি মারবো এটাকে, এইটা হচ্ছে আমার পেরেক, তো জিনিসটা এই বরাবর চলে যাবে। এটা হচ্ছে আমার এক্স, এই বাধা দানকারী বলটা এখানে আছে এফ, আল্লাহ এফ, এখানে আমার একটা বেগ আছে। বাট এখানে হাতুড়ির ওজনটাও কাজ করতেছে, এখানে তো হাতুড়ির ওজনটা আসলে নিষ্ক্রিয় হয়ে গেছিলো, কারণ যেহেতু লম্বভাবে মারতেছি। এখানে হাতুড়ির ওজনটা আছে, তাহলে এখানে এফ এক্স, যেটা এই বরাবর, আর এই বরাবর কোনটা, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স, ঠিক আছে, কারণ তার যে ওজনের দরুন বা বিভব শক্তির দরুন তার একটা কাজ হচ্ছে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে যখন আমি এই ছাদে পেরেক পুঁতবো, হ্যাঁ, এইখানে ধরো আমার একটা হাতুড়ি, আমি হচ্ছে এই ছাদে পুঁতবো, পেরেকটা ছাদে পুঁতবো, এটা হচ্ছে মেঝেতে পেরেক, এটা হচ্ছে দেয়ালে পেরেক, এটা হচ্ছে ছাদে। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে বলো, এই যে এই বরাবর সে একটা এফ দিচ্ছে, ঢুকে যাচ্ছে এই বরাবর এক্স, আর তার একটা বেগ আছে এটা, তাহলে এফ এক্স এই বরাবর, মানে ওটা একটা নেগেটিভ, যেহেতু দুই বরাবর, তাহলে ওটা একটা নেগেটিভ, তাই নেগেটিভটা এই সাইডে রাখলাম। আর আর এই বরাবর যেগুলো, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এক্স, কারণ এখন তার বিভব শক্তি তো নিচের দিকে, তার ওজনটা নিচের দিকে না। এখানে তোমরা আসলে জিনিসটা বুঝতে পারতেছো যে দেখো, এখানে বাধা দানকারী বলটাকে অতিক্রম করার জন্য বেশি পরিমাণে বল আমি পাচ্ছি, মানে এইভাবে পোতাটা সহজ, আর এখানে বাধা দানকারী বলটাকে অতিক্রম করার জন্য কম বল পাচ্ছি, নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে ছাদে পোতাটা আমার জন্য কঠিন। ঠিক আছে, তাহলে এই টপিকটা আমাদের জন্য গেল। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, সেটা হচ্ছে ধরো উপর থেকে একটা ব্লক, এটা নিচে পড়তেছে, অ্যান্ড এখানে একটা পেরেক আছে, এই পেরেকটাকে সে ঢুকাই দিচ্ছে নিচে, এই পেরেকটাকে সে ঢুকাই দিচ্ছে। এখন মাটির একটা বাধা দানকারী বল আছে না, আর পেরেকটা নিচের দিকে ঢুকতেছে এক্স, যতটুকু ঢুকলো ততটুকু এক্স। এই উপরে হচ্ছে তার এটা এইচ, আর তার একটা ভর আছে এম। এই ক্ষেত্রে তার কৃতকাজ কত? এই ক্ষেত্রে আসলে কৃতকাজ না, তার আসলে বাধা দানকারী বলটা কত? বাধা দানকারী বল ডিরেক্টলি মনে রাখবে এভাবে,
mg ইন্টু এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। কেন হলো? কারণ এই যে বাধাদানকের বল হচ্ছে আমার এফ এক্স, বাধাদানকের বল হচ্ছে আমার এফ এক্স, আর হচ্ছে এই উপর থেকে আসতেছে mg ইন্টু এইচ প্লাস এক্স। কেন কেন বলো? mg এইচ না তো, mg ইন্টু এইচ প্লাস এক্স, কারণ সে তো এক্স পরিমাণও গেছে, এইচ তো ভূমি থেকে উচ্চতা, আবার মাটির নিচে নিচে যে একটু গেল পেপারের একটা, তাহলে mg ইন্টু এইচ প্লাস এক্স হচ্ছে আমার মানে টোটাল বিভব শক্তি, আর বাধাদানকারী বল এই দুইটা মিলে তো নিউট্রালাইজ হচ্ছে, তাই না? তো এই এক্সকে আসলে ডিভাইড করে দিলে আমরা বাধাদানকারী বলটা পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের পড়া। তাহলে এখানে হচ্ছে আমাদের এন্ড, এখানে হচ্ছে আমাদের এন্ড। তো এই স্লাইডটা হচ্ছে যে সমাপ্তের যে স্লাইডটা ছিল, এই সমাপ্তির স্লাইডটা আমরা ধরে ধরে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমাদের হচ্ছে এখানে শেষ। আমি জাস্ট বইটা একটু খুলে তোমাদেরকে 2-3টা টপিকের নাম বলে দেবো, তোমরা এটা শুনে পড়তে বসে যাবা। ও মাই গড, আমার বই যে কোনো সময় পড়লে জাস্ট ব্লাস্ট হয়ে যাবে। আমি একটু এখানে বসলাম, আমাকে আর দেখা যাচ্ছে না যদিও। আচ্ছা, দাঁড়াইতে হবে আমাকে। আসলে দাঁড়িয়ে এই বইটা ইউজ করা খুব রিস্কের ব্যাপার, বুঝছো? মানে আমার বইয়ের যে অবস্থা, তো আচ্ছা যাই হোক, তোমরা হচ্ছে বইটা বের করো, দেখো টপিকগুলো দেখো। ঠিক আছে, কাজ তোমরা যদি দাগানো বই একটু দাগিয়ে ফেলতে পারো, এটা আসলে খুব ভালো হয়। দেখো, শূন্য কাজ, কার্যহীন বল, হ্যাঁ, এখান থেকে একটু দেখো। কাজ শূন্য হওয়ার শর্ত, হ্যাঁ, এগুলো একটু দেখো। তারপরে হচ্ছে এগুলো সিকিউ টপিকস, এগুলো থেকে আমরা পড়াই ফেলছি। স্প্রিং ধ্রুবক কী কী সবের উপর নির্ভর করে, এই জিনিসটা একটু দেখো। হ্যাঁ, লেগের উপর নির্ভর করে, লেংথ, ইলাস্টিসিটি, আর হচ্ছে কি জিওমেট্রিক গঠন। ঠিক আছে, লেগের উপর নির্ভর করে। তারপরে হচ্ছে আসো শক্তির বিভিন্ন রূপান্তর আছে, বুঝছো? শক্তির রূপান্তর আছে, প্রত্যেকটা জানতে হবে, প্রত্যেকটার উদাহরণ দেখবা যে শক্তির রূপান্তর কী কী আছে। তারপরে হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের তো সংজ্ঞাটা দেখবাই। তারপরে হচ্ছে স্থিতিশক্তি বিভব শক্তি, তো আমি শর্টকাট শিখাই দিছি, ওই শর্টকাটটা মনে রাখবা, যে স্থিতিশক্তিকে ধরবো নিচ থেকে আর গতিশক্তিকে ধরবো কি উপর থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো আমরা সব পড়ছি। অশ্বক্ষমতা যে 746, তো এই জিনিসটা কি মনে রাখতে হবে, সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য লাগবে, অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য লাগবে। ঠিক আছে, এমসিকিউর জন্য লাগবে। এরপরে হচ্ছে আমরা আর কি পাই, এরপরে আমরা শেষ। ক্ষমতা থেকে আমরা আসলে পেলাম না কেন এখানে? আচ্ছা, সংরক্ষণশীল বল, ও আচ্ছা, ক্ষমতা ওখানে আমরা শেষ করে ফেলছি, অসক্ষমতা। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ।